হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বউ সেজে লক্ষ্মী মেয়ের মতো বরের পাশে বসে আছি। বিয়েতে যে খুব বেশি একটা মত আছে সেটা নয়, নেহাত আব্বুর জোরাজোরিতে বিয়েটা করতে হচ্ছে। আবার এটাও নয় যে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। ছোটবেলা থেকে আব্বুর ভক্ত ছিলাম, আব্বুর কথা কখনো নড়চড় করিনি। বিয়েটা শুরু করার জন্য কাজী সাহেব চলে আসলো। হঠাৎ পেছন থেকে আমার কাজিন তমা চিৎকার করতেই সবাই তমার দিকে তাকালো। সোহান, তুমি আমাকে এভাবে ঠকিয়ে আমার আপুর সাথে বিয়ে করতে পারো না। তমা কথা শুনে সবাই থমকে দাঁড়ালো। আব্বু তমার কাছে গিয়ে শান্ত গলায় বলতে লাগলো, তো মামা কি হচ্ছে এখানে? তোমার আপুর বিয়ে সিনকেট করো না। বড় আব্বু মাফ করবে, কিন্তু সোহানের বাচ্চা আমার পেটে, ওরে ছাড়া আমি বাঁচবো না। পাশ থেকে ছোট মা তমার গালে চড় বসিয়ে দিল। কি হচ্ছে তমা? চল এখান থেকে। আবারও নেশা করেছো? কসম বড় আব্বু, আমি ড্রিঙ্ক করিনি। তোমা দেখে কিন্তু মনে হচ্ছে না ড্রিঙ্ক করেছে। তুমি দেখো, ওর চোখে ভয় কাজ করছে। বড় মা, তুমি বিশ্বাস করো, সোহানের সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। এই সোহান, বলো, তুমি চুপ করো কেন? বলো। তমা এসে সোহানকে বসা থেকে দাঁড় করিয়ে কলার ধরে ঝাঁকাতে লাগলো। বলো, কেন এমন করলে? কেন ঠকালে আমায়? আমি তোমাকে ছাড়বো না। আই কিল ইউ। প্লিজ স্টপ তমা। বড় আব্বু প্লিজ বিশ্বাস করো তুমি আমার কথা। চুপ, একদম চুপ। বড় আব্বু। সুহান, তুমি বলো, ও কি সত্যি বলছে? আঙ্কেল, আপনি বিশ্বাস করেন? আমি তোমাকে এর আগে কখনো দেখিনি। বড় আব্বু, ও মিথ্যা বলছে। এই সোহান, কেন মিথ্যা বলছো? স্টপ, কি যা তা বলছো তখন থেকে? প্রথম তুমি শুরু করেছো। আপু তুই বিশ্বাস কর, এই সোহান ঠকবাজ, আমার জীবনটা শেষ করে দিছে। আদিবা, আপনি বিশ্বাস করবেন না, আমি এমন কিছু করিনি, ট্রাস্ট মি। আমি যেন একটা পাথর হয়ে গেছি, গলা দিয়ে কথা আটকে আসছে। হঠাৎ করে বাসায় পুলিশ চলে আসলো। আপনারা আমার বাসায়? সরি স্যার, ক্ষমা করবেন। আমরা আপনার ভাতিজা তোমার কলে চলে এসেছি। আমরা জানতে পেরেছি আপনার হৌজামাই তোমাকে ঠকিয়েছে, তাই তমা তার উপর মামলা করেছে। কি এত দূর? বড় আব্বু ক্ষমা করবে, আমার যে কিচ্ছু করার ছিল না। আম্মু, তুমি বিশ্বাস করো? মিসেস মীরা সোহানের গালে চড় বসিয়ে দিল। ভাবতে লজ্জা করছে, তুই আমার ছেলে। ছি সুহান, আমি তোমাকে কত বিশ্বাস করতাম। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। মিস্টার সোহান, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। আম্মু, কিছু বলো, আমি সত্যি কিছু জানি না। দাঁড়ান অফিসার, আমি নিজে ওর শাস্তি দিতে চাই। সোহানকে বিয়ে করতে চাই। হোয়াট? এটা ঠিক হবে, না হলে তো লোকের কাছে মুখ দেখাতে পারবো না। ওগো, তোমার মেয়ে আমাদের সম্মান আজ এভাবে নষ্ট করে দিল। ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। থামো, তোমরা ভুল যখন করছো তখন তো আর বললে কি হবে? মিস্টার রশিদ, আপনি তাই করুন, তোমার সাথে বিয়েটা দিয়ে দেন। লোকের কাছে তো না হলে মুখ দেখাতে পারবো না। কাজী সাহেব বিয়ে শুরু করেন। তমা এসো সোহানের পাশে। বা, তোমরা কেউ আমার মেয়েটার কথা ভাবছো না। আমার মেয়েটার কি হবে? ভাইজান ভাবি তো ঠিকই বলছে, আবিদার কি হবে? কি আর হবে, এটাই ভালো হলো, আমার মেয়েটার জীবন বেঁচে গেল। আর আমি জানি আমার মেয়ে স্ট্রং, সব সামলে নিতে পারবে, তাই না মা? আমি যেন কোনো কথা বলতে পারছি না, গলায় যেন কথা আটকে যাচ্ছে। তবুও মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আমি তোর জন্য অনেক ভালো ঘরে বিয়ে আনবো, আমার মেয়ে সুখের কোনো অভাব রাখবো না। আপুর কথা শেষ না হতেই দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা নক করে দিলাম। আদিবা। ওরে একা থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ, আমার মেয়েটাকে দেখো। মিস্টার রশিদ, আপনার আপত্তি না থাকলে একটা কথা বলবো। আরে মাসুদ ভাই, যে আপনি কখন আসছেন? একটু আগেই এসে যা শুনলাম। দুঃখিত, আপনাদের কাছে এমন একটা ঘটনা ঘটবে কল্পনা করিনি। বাই দা ওয়ে, যেটা বলতে যাচ্ছি, বলেন। আপনার মেয়ে আদিবাকে আমার খুব পছন্দ। যদি আপনার আপত্তি না থাকে, আমার ছেলের সাথে বিয়ে করাতে চাই। কি বলছেন? আপনার ছেলের সাথে বিয়ে আমার মেয়ে? এ তো আমার সৌভাগ্য।
এভাবে বলে লজ্জায় ফেলবেন না। আমার আদিবাকে বড্ড ভালো লাগতো। নেহাত বিয়ে ঠিক করে ফেললেন, তাই বলার সুযোগ হয়নি। আমি বিশ্বাস করতে পারছি না আপনার সাথে আত্মীয় হতে চলেছে। আপনি চাইলে আজই আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আমি রাজি। কি বলো আদিবার আম্মু? এত আমার মেয়ের সৌভাগ্য। যাক, তাহলে বিআই সাহেব, আজ এখানে দুটো বিয়ে হচ্ছে। বিআই সাহেব। রুমে এসে ব্যালকনিতে দাঁড়ালাম। দু চোখ বয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। হঠাৎ করে চোখ পড়লো নিচে লাল গাড়ি থেকে একটা ছেলে বের হচ্ছে। হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস, চাপদাড়ি, চামড়া যেন থপথপে সাদা। পরনে কালো কোট দেখে যেন মনে হচ্ছে আসমান থেকে নূরের আলো জমিনে নেমে এসেছে। বেশ অবাক হলাম। তিনতলার নিচ থেকেও ছেলেটা আমার দিকে তাকালো। ভারী অদ্ভুত লাগলো। হুট করে চোখের পলকে ছেলেটা ভেতরের দিকে চলে গেল। হঠাৎ বুকের ভেতরে স্পন্দনতা ধুকধুক করতে লাগলো। কেন এমন হচ্ছে আমার? কে এই মানুষটা যার জন্য আমার এমন ফিলিংস হচ্ছে? মাথায় হাত দিয়ে সোফায় বসতেই হঠাৎ কেউ দরজায় নক করলো। আদিবা। আম্মু, আমি একা থাকতে দাও প্লিজ। সোনা, তোর সাথে কথা আছে, দরজাটা খোল। আম্মুকে কিছু বলতে যাব, তখনই আব্বু হাজির। আম্মা জান, দরজাটা খোল। আব্বু প্লিজ। খুলতে বলছি। আব্বুর কথাই বাধ্য হয়ে দরজাটা খুলতেই আব্বু হাতটা ধরে হাঁটা দিল। আব্বু, কই নিয়ে যাচ্ছ? আম্মু, কি হয়েছে? কেউ আমার প্রশ্নের উত্তর দিল না, সোজা নিচে নিয়ে আসলো। আব্বু। তোমার মাসুদ আঙ্কেল তার ছেলের বউ হিসাবে নিতে চাই। কি? রে মা, কেন? তোর কোনো আপত্তি আছে নাকি? ওয়েট, আব্বু, এসব কি হচ্ছে? বিয়েটা কি এতটাই সস্তা? দেখো আব্বু, তোমার কথা মতো সোহমকে বিয়ের জন্য রাজি হয়ে গেছিলাম, কিন্তু আফসোস এমন ছেলে আমার জন্য নির্বাচন করলে যে আমার কাজিনের সাথে। যাই হোক আব্বু, প্লিজ এসব বন্ধ করো। আমি এখন বিয়ে করব না। আদিবা। ব্যাস, অনেক হয়েছে এই বিয়ে খেলা। আমি আর পারছি না নিতে, সত্যি। আর জোর করছি, বন্ধ করো এসব প্লিজ। কাঁদতে কাঁদতে বসে পড়লাম। পাপা, উনি যখন বিয়ে করতে চাচ্ছেন না, তাহলে প্লিজ জোর করো না। কথা শুনে সামনের দিকে তাকাতেই অবাক হলাম। এটা তো সেই লোকটা যাকে একটু আগে নিচে দেখলাম। না না বাবা, তুমি আমার মেয়েটার কথায় কিছু মনে করো না। বিয়ের দিন এত বড় শখ নিতে পারেনি তো, তাই। কিন্তু আঙ্কেল, উনি তো। আমি বুঝেছি। আব্বু এসে আমার পাশে বসে মাথায় হাত রাখলো। সরি আম্মা জান, আমি বুঝতে পারি সুহান এমন হবে। অনেক বড় ভুল করেছি, ক্ষমা চাচ্ছি তোর কাছে। ছি আব্বু, এসব কি করছো? তুমি তো জেনে শুনে কোনো ভুল করনি, তাই না? অনেক বড় মিস্টেক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর এই ছেলেটা সত্যি অনেক ভালো। আমি জানি তুই অনেক সুখী হবি। শোনা বাবা, কিন্তু ঠিক বলেছে। লোকটার দিকে আর চোখে তাকালাম। কি আছে ওই মুখে যা বারবার আমায় আকর্ষণ করে? কি হলো আম্মা জান, সময় যে পার হয়ে যাচ্ছে। আম্মুর দিকে তাকাতেই ইশারা করে সাহস জাগালো। হ্যাঁ, আমি রাজি। আলহামদুলিল্লাহ। এই তো লক্ষ্মী মেয়ে আমার। শোনা মেয়ে। তাহলে ভাই সাহেব, বিয়েটা শুরু করা যায়? বাবা এদিকে এসো। চারপাশে খুশিতে বাজি ফুটছে। কিছুক্ষণের মাঝে বিয়েটা সম্পূর্ণ হলো। গাড়িতে দুজনে পাশাপাশি বসে আছি। বারবার লোকটার দিকে তাকাচ্ছি। কি অদ্ভুত মানুষ। এতক্ষণ হয়ে গেল, একটু রেসপন্সও নেই। একটু পর গাড়িটা পার্ক করতেই লোকটা বলে উঠল, নেমে পড়েন, চলে আসছি। গাড়ি থেকে নেমেই অবাক হয়ে তাকালাম। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? হঠাৎ লোকটা হাতটা ধরে হাঁটা দিল। আমি বেশ অবাক হয়ে লোকটার দিকে তাকালাম। ভেতরে ঢুকতেই একটা বয়স্ক মহিলা এসে সামনে দাঁড়ালো। উনি তোমার শাশুড়ি মা, সালাম করো। শাশুড়ি মাকে সালাম করতেই গালে হাত দিয়ে মুস্কি হাসলো। ভারী মিষ্টি। একদম লক্ষ্মী। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলতে লাগলো, কই আমার ভাবি, সরো তোমরা। ওয়াও, নতুন ভাবি তো মাশাআল্লাহ। দেখতে হবে না বৌমাটা কার? হঠাৎ লোকটা বলে উঠল, এসব ড্রামা যদি তাড়াতাড়ি শেষ হতো, ভেতরে যেতাম। ওফ, সরি, আয় ভেতরে আয়, তুমিও এসো। তখনই লোকটা আমার হাতটা ছেড়ে দিয়ে হনহন করে ওপরে চলে গেল। কিছু মনে করো না, ছেলেটা ওই রকম আর কি, বদমেজাজি। কি? না মানে। নতুন ভাবি, এসব ছাড়ো, এসো ভিতরে। কিন্তু আশা আমায় নিয়ে ভেতরে ঢুকতেই একটা ইয়াং মেয়ের সামনে বলল। মেয়েটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতেই শাশুড়ি মা বলে উঠল, আয়েশা দাঁড়া। বলো। বাসায় নতুন বউ আসছে আর তুই কথা না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস? সরি আম্মু।
হঠাৎ মেয়েটা এসে জড়িয়ে ধরলো। সরি ভাবি, ভাবি রিয়েলি সরি। ইটস ওকে। এবার শান্তি হয়েছে, যত সব ড্রামা। আয়েশা, মেয়েটাকে সোফায় বসে কানে হেডফোন লাগিয়ে দিল। কি অদ্ভুত লোকজন এখানে। হে খোদা, এ কোথায় এসে পড়লাম? সহায় হো। রাত প্রায় 12টা বাজে। আশা আমায় একটা রুমে নিয়ে আসলো। এটা ভাইয়ের রুম, এসো। বাহ, রুমটা কত গুছানো ছকছকে। রুমে ঢুকতেই লোকটা ওয়াশরুম থেকে বের হলো। নাও, তোমার বউকে দিয়ে গেলাম, বাকিটা সামলাও। শুভরাত্রি ভাবি। শুভরাত্রি। আশা রুম থেকে চলে গেল। হাত পা কেন জানি ঠান্ডা হয়ে আসছে। যান ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। লোকটা ব্যালকনিতে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ লোকটা কথা শুনে পেছনে তাকিয়ে বেশ চমকে উঠলাম। কি বললেন? মঞ্জ নাকি? তখনই লোকটা কথাটা বলে সোজা গিয়ে বিছানায় বসে পড়ল। আমি গিয়ে লোকটার সামনে দাঁড়ালাম। আপনি হঠাৎ এই নামটা কেন বললেন? কোন নাম? এই যে একটু আগে বললেন। কই, আমি তো কিছু বলিনি। আর বললে কি আপনার কোনো প্রবলেম? প্রবলেম কেন হবে? তাহলে নামটা শুনে এরকম করছেন কেন? কই, কেমন করেছি? বাট আমার কেন জানি না বারবার মনে হচ্ছে নামটা কোথাও শুনেছি। তাই কোথায় শুনেছেন শুনি? আরে বাবা, মনে পড়ছে না তো। বাই দ্য ওয়ে, মনে পড়লে আপনাকে কেন বলবো? না বললেও বুঝেছি। কি বুঝলেন শুনি? এই যে স্পেশাল মানুষ, আই মিন প্রিয় মানুষটা ডাকা তো রাইট। পাগল নাকি? আমার প্রিয় মানুষ? হাউ ফানি। থাক, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। কি কি বললেন? কই কিছু না তো। বলুন কি বললেন? আমি শুনলাম কিছু একটা বললেন। এই শুনুন, আপনার কানে হয়তো প্রবলেম। কি? আমার কানে প্রবলেম? ইয়েস। দেখুন, অনেক রাত হয়েছে, যান ঘুমিয়ে পড়েন। আজব। আরে শোনেন, এই যে লোকটা তাড়াতাড়ি করে হেডফোন লাগিয়ে শুয়ে পড়লো। অদ্ভুত তো, কিন্তু লোকটার মুখে ওই নামটা শুনে কেন আমার খুব চেনা চেনা মনে হলো। নামটা কোথায় জানি শুনেছি, কিন্তু কোথায়? থুর বাবা, কেমন লাগে। লোকটা আমায় রেখেই ঘুমিয়ে পড়লো। একটুও কি কমন সেন্স নেই? আজ নাকি আমার বাসর রাত। এই হলো বাসর রাত। ধ্যাৎ, ভাল লাগে না। বকবক করতে করতে ব্যালকনিতে এসে দাঁড়ালাম আর চোখে বারবার লোকটার দিকে তাকাচ্ছি। তখনই লোকটা বলে উঠলো, লাইটটা অফ করে প্লিজ এসে ঘুমান। যাচ্ছি। বেলকনি থেকে রুমে এসে লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়লাম। ডিম লাইটের আলোয় লোকটা যেন আরো আলোকিত করে দিয়েছে। হাঁ করে লোকটাকে দেখছি। জানি না কখন ঘুমিয়ে গেছি। ভোরের আলো এসে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। উফ, 9টা বেজে গেল। লোকটা একবার ডাকলো না। ছিছি, সবাই কি ভাববে? বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকেই জোরে চিৎকার করে উঠলাম, আমি কিছু দেখিনি। ননসেন্স, কমন সেন্স নেই, হুট করেই ঢুকে পড়েন। কে জানতো আপনি দরজা নক না করে শাওয়ার নিচ্ছেন? আমার ওয়াশরুম, আমি নক করব কি করব না সেটা কি আপনি ঠিক করবেন? দেখুন, চোখ থেকে হাত সরিয়ে লোকটার দিকে আগুন তুলতেই আবার চিৎকার করে উঠলাম, আপনি এখন এইভাবে আছেন? ছি ছি ছি। এই এই আপনি বের হবেন এখান থেকে? সরি, যাচ্ছি। হে আল্লাহ, এ কেমন মেয়ে, লজ্জা শরম নাই? তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে বুকে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। তখনই বাইরে থেকে আশা ডাকতে লাগলো, ভাবি, ও ভাবি। যাই। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিতেই আশা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো? না না না, কিছু না। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই ওয়েট করছে। এই শোনো, দাঁড়াও। যাক বাবা, কি হলো? হঠাৎ আশা দৌড়ে চলে গেল। আমি গিয়ে বিছানায় বসে পা দোলাচ্ছি আর ভাবছি। হঠাৎ ডান পাশে চোখ পড়তে বসা থেকে উঠে দাঁড়ালাম। দৌড়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি। এসব কি? শিট। এই জন্যই আশা। ও মাই গড। তখনই লোকটা ওয়াশরুম থেকে বের হতেই আমি গিয়ে সামনে দাঁড়ালাম। এভাবে কি দেখছেন? এগুলো কি? আই ডোন্ট নো। মানে কি? তাহলে আমার কাজল ল্যাপটানো কেন? ঠোঁটের লিপস্টিক তো পুরো গালে মেখে আছে। এই দেখুন, গলায় এসব কি? আপনি তো বললেন আপনার নাকি আজ বাসরাত, সো এসব তো সিম্পল, তাই না? লোকটা মাথা মুছতে মুছতে ব্যালকনিতে দাঁড়ালো। আমিও পেছন পেছন হাঁটা দিলাম। মানে কি? আপনার তো কানে হেডফোন ছিল, তাহলে? ফোন তো টেবিলেই ছিল, কানের সাথে চোখও গেছে। কি? হে ক্ষুধা। এসব ছাড়েন, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আপনি খুব খারাপ লোক। ছি ছি ছি। শ্যাট আপ। ইউ শ্যাট আপ। লুচ্চা একটা মেয়েকে একা পেয়ে এসব করতে লজ্জা করলো না? ছি ছি ছি। এই মনে মনে গালি দিতে দিতে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে রুমে এসে শাড়ি পরে রেডি হয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হতেই লোকটার সাথে ধাক্কা খেলাম। চোখ নেই নাকি? আমার তো চোখ নাই,
এই দেখছেন না অন্ধ? আপনাকে যেমন শান্তশিষ্ট মনে হয় আপনি একদমই সেটা নন, একদম ফাজিল। কি আমি ফাজিল? একদম। আপনাকে তো আমি দাঁড়ান দাঁড়ান, আমায় পরে দেখে নেবেন, আগে তো নিচে যান, নতুন বউ বলে কথা। ইউ। রুম থেকে বের হতেই লোকটা হাতটা টেনে ধরলো। কি হলো? 2 মিনিট ওয়েট। তখনই লোকটা ফোন বের করে কি যেন খুঁজতে লাগলো। এটা দেখুন একটু। কি এটা? দেখুন না। ঠিক আছে। কপালটা ফাঁস করে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অন করতেই অবাক হয়ে লোকটার দিকে তাকলাম। এটা কি? আমি জানতাম আপনি সকালে উঠে দোষটা আমাকেই দিবেন, তাই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তাই বলে আপনি ভিডিও করবেন? না করলে তো আপনি আবার আমায় খারাপ ভাবতেন। তবে যাই বলেন না কেন, ভিডিওটা কিন্তু জোশ, একদম বাচ্চাদের মতো লাগছে। কোমরে হাত দিয়ে দাঁত চেপে পায়চারি করতে লাগলাম। আরে সম্পূর্ণ ভিডিওটা তো দেখেন, কত কিউট লাগছে, একদম গুলুগুলু। শয়তান লোক, আপনার ভিডিও আপনিই দেখেন। আরে শুনেন, ভিডিওটা ভাইরাল হলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? শয়তান, পেটে এত শয়তানি বুদ্ধি আগে জানতাম না তো। রাক্ষস বকবক করতে করতে নিচে আসতেই কাজের বউয়ার সাথে ধাক্কা খেলাম। ক্ষমা করবেন বৌমনি, বুঝতে পারিনি। না না, ক্ষমা চাইতে হবে না, ইটস ওকে। বৌমনি, আপনাকে ডাকতেই যাচ্ছিলাম, নিচে সবাই ওয়েট করছে। ঠিক আছে, এসো। চলেন। নিচে নামতেই শাশুড়ি মা এসে সামনে দাঁড়ালো। এত দেরি? সরি আন্টি, আসলে। পাগলি, ঠিক আছে, রাগ করিনি। হুম। বাট আন্টি কেন বললে? ইস, সরি মা। পাগলি, এবার ঠিক আছে? ভাবি কেমন কাটলো? হুম। কি কেমন কাটলো? ওই যে বাসর। এই আশা, দুষ্টুমি না। ভাবি, বাট আমি দেখে ফেলছি। কি দেখছো? তোমাদের এনজয়ের চিহ্ন বা ফল, যেটাই বলো। পাগল নাকি? কোনো এনজয় হয়নি। তোমার ভাই তো একটা বাজে লোক। জানি জানি, বলতে লজ্জা পাচ্ছ তাই তো? সিরিয়াসলি? আসল কথা হলো, আমি ঘুমালে বারবার হাত পা ছিটাছিটি, নাক মুখ ঘষাঘষি করি। আরে এটা ছোটবেলার অভ্যাস, কিন্তু আমি বুঝতে পারিনি এই অভ্যাসটা এই মানুষটার সামনে পড়বে। আর দেখো, তোমার ভাই এত শয়তান, সেটা ভিডিও করে রেখে দিয়েছে। ভাবো কত বড় শয়তান। সত্যি? হুম। আশা দৌড়ে যেতেই হাত টেনে ধরলাম। কই যাও? ভিডিও দেখতে। এই না প্লিজ। আশা শোনো। কে শুনি কার কথা? আশা দৌড়ে ওপরে চলে গেল। আদিবা, যাই মা। তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম। আজ নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিবে, কেমন? ঠিক আছে মা। একটু পর সবাইকে খাবার বেড়ে দিলাম। সবাই নিজের মতো খাচ্ছে, আর আমি লোকটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আদিবা। হ্যাঁ মা। তুমিও বসে যাও। না মা, পরে আমি আর আপনি খেয়ে নেব। বাহ, ভারী লক্ষ্মী তো। বাই দ্য ওয়ে, আদিবা, ও সরি ভাবি, তো আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল শুনলাম সে নাকি তোমার বোনের সাথে রিলেশনে ছিল। আয়েশা, সরি পাপা। কবে বুদ্ধি হবে তোমার? কোথায় কি বলতে হয় সেটাও দেখি জানো না। সরি বললাম তো পাপা। নেক্সট টাইম এসব যেন না শুনি। ও তোমার বড় ভাবি হয়, সম্মান না করতে পারলে অসম্মান করবে না, তাহলে খুব খারাপ হবে, মাইন্ডেড। থাক না বাবা, বাদ দেন। বয়স কম, বড় হলে ঠিক বুঝবে। ও হ্যালো, তোমাকে জ্ঞান দিতে হবে না। সম্পর্কে আমি তোমার বড় ভাবি হই, তাই একটু তো জ্ঞান দিতেই হবে। মাই ডিয়ার ননদিনী। এই তো চৌধুরী বাড়ির বউ এর মতো কথা। একদিনেই তো পাকামো শুরু, বাহ বাহ। আয়শা খাবারটা সেরে উঠে যেতেই হাতটা টেনে ধরলাম। খাবারটা শেষ করো আগে। হোয়াট? বসো। বসছি। চুপচাপ খেয়ে নাও। সবাই খেয়ে উঠে চলে গেল। এভাবে সবাইকে একসাথে বেঁধে রাখো। চেষ্টা করব। জানি তুমি পারবে। দোয়া করবেন মা। সন্ধ্যার দিকে রুমে বসে আছি, আশা সাজিয়ে দিচ্ছে। একটু তাড়াতাড়ি করো, সবার চলে আসবে। আম্মু চিল, হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি। মা চলে যেতেই আশার ফোনটা বেজে উঠলো। 2 মিনিট প্লিজ, একটু আসছি। আশা চলে গেল। আমি দাঁড়িয়ে মাথার খোপাটা আটকাতে লাগলাম। উফ, হচ্ছে না কেন ধ্যাত। হঠাৎ তখনই লোকটা রুমে আসলো। আমি গিয়ে লোকটার সামনে দাঁড়ালাম। কি হয়েছে? একটু লাগিয়ে দিন না। কি? আমি লাগাবো খোপা? তো আপনি কোথাকার প্রেসিডেন্ট যে খোপা লাগাতে পারবেন না? হোয়াট? আমি পারবো না এসব। ধ্যাত, আপনি খুব আনরোমান্টিক। এক্সকিউজ মি ম্যাম, আমি আনরোমান্টিক? না, নয় তো কি? ওকে ফাইন, আমি আনরোমান্টিক হ্যাপি। লোকটা কিছু একটা খুঁজতে লাগলো।
আমিও পেছন পেছন দৌড়াচ্ছি। প্রবলেম কি? কিসের? এই যে পিছন পিছন হাঁটছেন। তো কি করব, এখন তো লাগিয়ে দেননি। আপনি পড়ছেন খোপা, নিচে আমার ফোনটা পাচ্ছি না। ফোন আমি খুঁজে দেবো। তবে তবে কি? একটা শর্ত। এই যে খোপা, এটা ওরে খোদা, রক্ষা করো। দিন না প্লিজ প্লিজ। দিচ্ছি, চুপটি করে দাঁড়ান। সরি, থ্যাংক ইউ। লক্ষ্মী মেয়ের মতো দাঁড়ালাম। লোকটা সুন্দর করে খোপাটা লাগিয়ে দিল। শেষ। থ্যাংক ইউ। এটা কি হলো? সরি। জিভাই কামড় দিয়ে। হঠাৎ লোকটা ক্রমাগত আমার দিকে এগিয়ে আসলো। গলায় হাত রাখতে চোখ বন্ধ করে নিলাম। বক বক ভালোই করতে পারেন, গলার হারটা যে উল্টে ঝুলে আছে, হুঁশ নাই? এই, এটা কি হলো? কি হলো আবার? ধ্যাত, আমি ভাবলাম কিস করবেন, কিন্তু আপনি তো হার নিয়ে পড়লেন। ধ্যাত, আনরোমান্টিক একজন মানুষ, ভাল লাগে না। লোকটা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি কাঁদো কাঁদো মুখ বানিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। তখনই আশা রুমে আসলো। সরি ভাবি, লেট হয়ে গেল। ঠিক আছে। ভাইয়া, তুমি এখানে? এমনি। লোকটা গিয়ে সোফায় বসে ফোন টিপতে লাগলো। খোপাটা কে লাগালো? উনি। বাহ বাহ। একটু পর বুয়া এসে ডেকে গেল। নিচে সবাই চলে এসছে। চলো এবার। চলো। শাড়ির কুচিগুলো মুঠো করে হাঁটা দিতেই লোকটা সামনে পড়লো। হাঁ করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। ভাবি। ওয়াও। আশা হাসতে হাসতে রুম থেকে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। লোকটা হালকা ধাক্কা মেরে পাশ কাটিয়ে চলে যেতেই পড়তে লাগলাম। তখনই লোকটা ধরে ফেললো। পাগল নাকি আপনি? সরি। সাবধানে চলবেন তো। লজ্জায় লাল হয়ে গেলাম। লোকটা রুমে ঢুকতেই ডাক দিলাম, এই যে শুনছেন? আবার কি? নিচে যাবেন না? যাব, আপনি যান। ঠিক আছে। বাই দ্য ওয়ে। আবার কি? আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? কেন, সন্দেহ আছে নাকি? একদম না। তাহলে তো আমরা কাপল, তাই তো? তো কি আমি যাব নাকি? হ্যাঁ যাবেন। আমি যাব না, আপনিও সঙ্গে যাবেন, চলুন। লোকটার হাতটা শক্ত করে ধরে হাঁটা দিলাম। লোকটা আমার কাণ্ড দেখে হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে। নিচে নামতেই হঠাৎ ওপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। ওয়াও, নাইস কাপল। সত্যি দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। বৌমা, এদিকে এসো। যাই বাবা। মিস্টার মাসুদ আমায় নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখনই আম্মু এসে হাতটা ধরে ফাঁকে নিয়ে আসলো। কি হলো আম্মু? সোনা, তুই হ্যাপি তো? হ্যাঁ আম্মু। সত্যি তো নাকি অভিনয় করছিস? আম্মু, কি যে বলো না, তুমি তো বলেছো বিয়ের পর সব মেয়েদের মানিয়ে নিতে হয়। সরি। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে এই একদিনে। কি আম্মুকে পেয়ে মাকে ভুলে গেছো? মা আপনি কি যে বলেন, আমার তো দুটো মা। পাগলিটা। আমি লোকটার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ একজন এসে লোকটাকে জড়িয়ে ধরে বলে উঠলো, কংগ্রেস মিস্টার শুভ আহমেদ তাজ। থ্যাঙ্কস ব্রো। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে। আরে ব্রো, হঠাৎই হয়ে গেল। হঠাৎ করে প্রেম? হাউ সুইট। আরে ব্রো, তেমন নয়, আসুন বলি। দুজনই হাসতে হাসতে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। শুভ নামটা কিন্তু ভারী সুন্দর। হঠাৎ পেছনে একজন এসে হাতটা ধরে নিয়ে আসলো শুভর কাছে। এদিকে শুভর বন্ধুগুলো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এই যে তোমাদের ভাবি। আমি শখ হলাম ওনাদের দেখে। সবাই ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে রইল। হেই গাইস, ভাইয়া আর ভাবির সাথে পরে আড্ডা দিও, এখন নিয়ে যাই, ঠিক আছে? কোথায় যাব? আগে এসো তো। আশা দুজনকেই টানতে টানতে নিয়ে আসলো। কি হলো? ওয়েট ভাইয়া। শুভরাত্রি গাইস, আজ আমার ভাইয়া আর ভাবির রিসেপশন পার্টি। সো ভাইয়া আর ভাবি তো একটা কাপল ডান্স হতেই পারে, তাই না? আশার কথা শুনে সবাই সম্মতি জানালো। আমি শুভর দিকে তাকালাম। আমি ডান্স পারি না। আমিও না। মিথ্যা বলো না, চলো চলো শুরু করো। ভাইয়া যাও প্লিজ। আশা, আমি বলছি কি, থাক না। নো প্লিজ ভাবি। কিন্তু তখনই লোকটা হাত বাড়িয়ে দিল। তার হাতে হাতটা রাখতেই একটানে তার বুকের ওপর নিয়ে ফেললো। আলতো করে কোমরের হাত দিয়ে ডান্স শুরু করলো। একটা কথা জিজ্ঞাসা করব? জি বলেন মহারানী ভিক্টোরিয়া। আপনার বন্ধুগুলো অমন করে তাকিয়েছিল কেন আমার দিকে? হঠাৎ শুভ আমায় ছিটকে সরিয়ে দিল। কি হলো? শুভ আমার কথার উত্তর না দিয়ে হনহন করে উপরে উঠে চলে গেল। সবাই আমার দিকে তাকিয়ে রইল। ভাবি, কোনো সমস্যা? জানি না হঠাৎ কি হলো। আমাজন, কোনো প্রবলেম? না না আব্বু, আসলে ওনার একটু মাথা ব্যথা করছে, তাই চলে গেল। সরি আব্বু, মিথ্যে বলতে হলো। সে কি বৌমা, তুমি যাও, দেখো মেডিসিন লাগবে নাকি।
সোনা গিয়ে দেখ। ঠিক আছে যাচ্ছি। তাড়াতাড়ি করে উপরে এসে রুমে ঢুকে দেখি লোকটা ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। এমন করে চলে আসলেন কেন? ছি, কি করছেন এসব? শুভ আমার কথার উত্তর না দিয়ে জোরে জোরে সিগারেট টানতে লাগলো। আমি আপনার সাথে কথা বলছি। শুভর কাছে গিয়ে হাতটা ধরে সিগারেটটা হাতে নিয়ে বাইরে ছুঁড়ে মারলাম। সমস্যা কি? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আমি আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। আপনি উত্তর দিতে বাধ্য। রিয়েলি? কারণ আমি আপনার বউ হই, বিয়ে করেছেন আমায়। শুভ হাসতে হাসতে রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। অদ্ভুত মানুষ তো। কি এমন হলো যে এইভাবে নিচ থেকে চলে আসলেন? নিচে সবাই কি ভাবছে বলুন তো? চুপ, সারাক্ষণ বক বক, যাই অসহ্য। এমন করতেছেন কেন? তো কি করব? দেখুন, আমার একা থাকতে দেন প্লিজ, চলে যান এখান থেকে। হঠাৎ মানুষটার কি হলো? কেন এমন করছে? সব তো ঠিক ছিল। কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বেরোতেই আয়েশা সামনে পড়ল। সবে তো শুরু মাই ডিয়ার ভাবি। মানে? তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে, ওয়েট করো। জানো ভাবি, তোমার জন্য সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে। তুমি কি বলছো এসব? সব বুঝতে পারবে, ওয়েট অ্যান্ড সি ডিয়ার। আয়েশা প্লিজ শোনো। দাঁড়াও বলছি। আয়েশা চলে গেল। আয়েশার কথাগুলো মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। আয়েশা কি বলে গেল এগুলো? তখনই নিচ থেকে ডাক আসলো। 7-5 না ভেবে নিচে আসলাম। শুভ কি ঠিক আছে এখন? হ্যাঁ। কি থেকে যে কি হয়ে গেল? আম্মু টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আশা জোর করে কয়টা সেলফি তুললো। সবাই মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ চোখ পড়লো শুভর ফ্রেন্ডগুলোর ওপর। ছেলেগুলো এখনো আমার দিকে তাকিয়ে আছে। ভেতরে বেশ অস্বস্তি বোধ কাজ করছিল। রাতে সবাই বাসায় চলে গেল। আমিও নিজের রুমের দিকে যাচ্ছি। তখনই পেছন থেকে আশা ডাক দিল, কিছু বলবে? আশা একটা গিফট বক্স সামনে ধরলো। কি এটা? আমি জানি না, তবে গিফট বক্সের উপর লেখা ছিল স্পেশাল গিফট, শুধু তোমার জন্য, তাই তোমাকে দিতে আসলাম। স্পেশাল? খুলে দেখো। রুমে গিয়ে দেখে নেবনি। ওকে ফাইন, শুভরাত্রি। শুভরাত্রি। আশা মুচকি এসে নিজের রুমে চলে গেল। আমিও রুমে ঢুকে দেখি শুভ সোফায় বসে ল্যাপটপ ঘাটছে। গিফট বক্সটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি লোকটা সেই জায়গায় বসে আছে। আস্তে করে গিয়ে পাশে বসতেই আর চোখে তাকালো। এখন রেগে আছেন নাকি? এই সমস্যা কি? এত জোরে চিল্লানোর কি আছে? ওই চিল্লালাম। বেশি বক বক না করে বলেন কি বলবেন। দেখছেন তো কাজ করছি। কি আমি বক বক করি? কেন, আপনি জানেন না বুঝি? ছোট খুকি। আমি বলছি আমি খুকি। অসহ্য, মাথা খেয়ে ফেলবে দেখছি। আপনি কিন্তু। হঠাৎ ফোন বেজে উঠল। আপনার ফোন বাজছে। আমার না, আপনার স্টুপিড। কি আমি স্টুপিড? আগে কলটা রিসিভ করি, পরে দেখে নেব আপনাকে। হ্যাঁ, পরে যা করার কইরেন, এখন তো কলটা গিয়ে ধরেন। যাচ্ছি। বসা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আব্বু। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। সরি আব্বু, একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো। ঠিক আছে আম্মাজান। আব্বু ঠিক মতো পৌঁছে গেছেন তো? হ্যাঁ, শুভ আছে। হ্যাঁ আব্বু আছে পাশে। তখন তাড়াহুড়ো করে চলে আসলাম। শুভকে তো বলে আসতে পারলাম না। দাও ফোনটা শুভর কাছে। ওয়েট। ফোনটা শুভর কাছে দিতেই কি হয়েছে? আব্বু কথা বলবে ধরুন। শুভ বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে আব্বুকে সালাম করলো। আসার সময় তাড়াহুড়ো ছিল বলে আনতে পারিনি। তবে বাবা, কাল সন্ধ্যায় আদিবাকে নিয়ে চলে এসো আমাদের বাসায়। সরি আঙ্কেল, আমি যেতে পারবো না, অফিস আছে। কি বলছো? আসতে হয়তো সন্ধ্যায় এসো তাহলে। আমি যেতে পারবো না। আদিবার যদি ইচ্ছে হয় যাবে, সমস্যা নাই। বাবা, তুমি আসলে খুশি হব। সরি আঙ্কেল। শুভ ফোনটা আমার দিকে ধরলো। আমি ফোনটা হাতে নিলাম। হ্যাঁ আব্বু। আম্মাজান, কোন সমস্যা কি? শুভ আসতে চায় না যে? কেন যাবে না? নিশ্চয়ই যাবে, টেনশন করো না। সন্ধ্যায় দুজনই পৌঁছে যাব। অপেক্ষা করব। ফোনটা রেখে লোকটার দিকে তাকিয়ে দেখি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যাব না। যাব না। আপনি যাবেন। নতুন বিয়ে হয়েছে আমাদের, আর বিয়ের পর যেতে হয় একবার। সো আমরা যাচ্ছি। আমি যাচ্ছি না। শুভ কলমটা ফ্লোরে ছুঁড়ে মেরে হনহন করে রুম থেকে চলে গেল। আজব লোক তো, মাথায় কোনো প্রবলেম নিশ্চয়ই। আমি গিয়ে বিছানায় বসে পা দোলাতে লাগলাম। তখনই চোখ পড়লো বক্সটার ওপর। টেবিল থেকে বক্সটা নিয়ে খুলতে লাগলাম। বক্সটা খুলে বেশ অবাক হলাম, তার থেকে বেশি খুশি হলাম। ওয়াও, দুটো পুতুল পাশাপাশি দাঁড়ানো, একটা মেয়ে আর একটা ছেলে।
পাশের সুইচটা অন করতেই পুতুল দুটো চারপাশে ঘুরতে লাগলো আর লাল নীল বাতি জ্বলতে লাগলো। এত সুন্দর একটা গিফট, বাট কে দিল? গিফট বক্স চারপাশে নাম খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই পেলাম না। তখনই শুভ রুমে আসলো। এই যে শোনেন। শুভ আমার কথায় পাত্তা না দিয়ে আবার কাজে বসলো। আমি উঠে গিয়ে পাশে গিয়ে বসলাম। দেখুন না কত সুন্দর একটা গিফট, এ দেখেন না একটু। শুভ আর চোখে একটু তাকালো। এটা আমি আর এটা আপনি। মজা হচ্ছে, গিয়ে ঘুমান যান। শুভ ধমক শুনে বসা থেকে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে লাগলাম, ঘুম আসছে না। এভাবে কেউ লাইট অন করে রাখলে ঘুম হয় নাকি? হঠাৎ শুভ উঠে এসে লাইট অফ করে ফোনে আলো জ্বালিয়ে কাজ করতে লাগলো। অদ্ভুত তো, কাজ না করলে বুঝে চলতেছে না। আপনি ঘুমাবেন নাকি উঠে যাব আমি? ঘুমাচ্ছি তো, রাক্ষস ডাইনোসর হাতি। তোরে আমি ভর্তা বানিয়ে খেয়ে নেব। বকবক করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতেই চোখ মেলে তাকাই, চমকে উঠলাম। লোকটার বুকের ওপরে শুয়ে আছি। আমার গলার চেনের সাথে লোকটার চেন আটকে ছিল। তাড়াতাড়ি করে উঠে আসতেই ছিটকে গিয়ে সোজা লোকটার ঠোঁটের ওপর গিয়ে আমার ঠোঁটটা পড়ল। তখনই শুভ জেগে গেল। আমি সরি। হঠাৎ শুভ জোরে ধাক্কা দিতে সোজা গিয়ে নিচে পড়লাম। চেন ছিঁড়ে ফুতিগুলো ফ্লোরে টপ টপ করে গলা থেকে পড়ল। শুভ বিছানা থেকে নেমে আমার সামনে এসে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমিও উঠে দাঁড়ালাম। আমি সত্যি বুঝতে পারিনি। শুভ সাপের মতো ফোসলাতে লাগলো। চোখের কোণে রক্ত জমে গেল, যেন মনে হচ্ছিল এটা কোনো মানুষের চোখ হতেই পারে না। প্লিজ ক্ষমা করে। কথা শেষ না করতে শুভ কষিয়ে আমার গালে চড় বসে দিল। আমি গালে হাত দিয়ে শুভর দিকে তাকালাম। চোখ বয়ে পানি ঝরতে লাগলো। আপনি না একজন মেয়ে, আপনার কোনো লজ্জা নেই? এতটা বেহায়া, আপনার এটুকুও বিবেক বাঁধল না এরকম কাজ করতে? সি। বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। দু চোখ বয়ে অঝরর পানি পড়ছে। দৌড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলাম। আমি তো ইচ্ছে করে এমনটা করিনি, তাই লোকটা কেন এমন করলো আমার সাথে? কেন কেন? একটু পর ওয়াশরুম থেকে বের হতেই শুভ এসে সামনে দাঁড়ালো। সরি, রিয়েলি সরি, খুব রাগ উঠে গিয়েছিল তাই চড়টা মেরেছি। ইটস ওকে। প্লিজ কিছু মনে করবেন না। একটা কথা আপনার জেনে রাখা খুব দরকার, আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। সরি। লোকটার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালাম। তাহলে বিয়েটা করলেন কেন? করেছি মানে করেছি। আজব তো, বিয়ে করেছেন যখন স্ত্রীর অধিকার তো দিতেই হবে। দেখুন, সবকিছু লিমিট আছে। আমি যখন বলেছি দিতে পারবো না, তার মানে পারবোই না। তাহলে বিয়েটা করলেন কেন বলুন? প্রয়োজন ছিল তাই করেছি। আমার দিকে তাকিয়ে সত্যিটা বলেন তো। শুভ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হনহন করে বাইরে চলে গেল। কি হলো হঠাৎ লোকটার? এমন ব্যবহার কেন করছে? আমি তো ওনার বউ, তাহলে সমস্যা কি কিছুই বুঝতেছি না। এ খুদা, প্লিজ দেখো সব যেন ঠিক হয়ে যায়। আনমনি ভাবতে ভাবতে নিচে নামছি, তখনই আশা এসে হাতটা ধরলো। এমা, তুমি সাজুনি কেন? তুমি না নতুন বউ? এমনি। এমনি মানে? আমি সাজিয়ে দিচ্ছি, এসো। আশা থাক না প্লিজ। থাক মানে? কি হয়েছে? কোনো সমস্যা? বলতে পারো আমায়। তেমন কিছু না আশা। কি যে বলিস তুই আশা ভাবি, আবার কি হবে? আপু, তুই বুঝবি না, তোর তো আর কোনো ফিলিংসই নেই। আশা, একদম ধমকাবি না। তুই কিন্তু। চুপ, দুজনই একদম চুপ। কি করতেছো? বাচ্চাদের মতো ঝগড়া করছো? তুমি তো দেখছো আপু কেমন করে আগ বাড়িয়ে ঝগড়া করতে আসছে। দেখলাম। দেখো আশা, ও তোমার বড় বোন, একটু বকতে পারি, তোমার উচিত চুপ থাকা। আর আয়শা শোনো, ছোট বোনকে একটু ভালোবাসতে শেখো। দেখো, সম্মান দিলে সম্মান পাবে। কান ঝালাপালা বাবা গো, এত জ্ঞান। আয়শা কানে আঙুল দিয়ে চলে গেল। আমি আশার কাঁধে হাত রেখে ইশারা করে চুপ থাকতে বললাম। চলো এসো। চলো। সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিলাম। রুমে এসে দেখি শুভ রেডি হচ্ছে। চুপি চুপি রুমে ঢুকলাম। আমি দেখে শুভ ব্যাগটা নিয়ে রুম থেকে বের হতেই ডাক পেছন থেকে দিলাম, একটু তাড়াতাড়ি আসবেন, বাসার সবাই আমাদের জন্য অপেক্ষা করবে। আমি যাব না বলছি তো। আমি অপেক্ষা করব। শুভ কিছু না বলেই চলে গেল। আমি গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। প্রায় সন্ধ্যার দিকে সোফায় বসে আছি। হঠাৎ শুভ রুমে এসে ব্যাগটা রেখে বলতে লাগলো, যদি যাওয়ার হয় তো যেন তাড়াতাড়ি রেডি হয়। সত্যি যাবেন তো? শুভ ওয়াশরুমের দিকে চলে গেল। আমি 7-5 না ভেবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আমি যাচ্ছি, আপনি আসুন। শুভ চলে গেল। আমিও পেছন পেছন হাঁটা দিলাম। নিচে আসতে দেখি সবাই দাঁড়িয়ে আছে।
বৌমা সকালে শুভ সাথে চলে এসো। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি এসো, খুব মিস করব। ঠিক আছে, কালই চলে আসবো। সাবধানে যেও। আচ্ছা বাবা, আপনারা সাবধানে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। শুভ আজ ড্রাইভ করছে, আমি বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পর হঠাৎ গাড়িটা জোরে ব্রেক করতেই ধাক্কা খেলাম। আহ, সাবধানে চলবেন তো। বাসায় পৌঁছে গেছি, কখন থেকে ডাকছি শুনছেন না তো? ও সরি, বুঝতে পারিনি। স্টুপিড, নামুন। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে গেলাম। আম্মু। ও মা গো, আদিবা যে, ও গো দেখো আদিবা আসছে। ওপর থেকে সবাই চলে আসলো। শুভ আসেনি? উনি তো। পেছনে তাকিয়ে দেখি লোকটা কোথাও নেই। লোকটা কই গেল? আদিবা, শুভ কই? এই তো। পেছনে তাকিয়ে দেখি 2 হাত ভর্তি জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো যদি ভেতরে রাখতেন। রহিম, এগুলো নিয়ে ভেতরে রাখ বাবা, এসব আনার দরকার ছিল না। প্রথমবার আসলাম, এসব না আনলে চলে নাকি? তুমি সত্যি অনেক অসাধারণ, তোমাকে জামা হিসাবে পেয়ে আমি খুব হ্যাপি। আবু শুভকে জড়িয়ে ধরতে শুভ অস্বস্তি বোধ করলো। আমিও খুব হ্যাপি আপনার মতো শ্বশুর পেয়ে। জিজু কি বাহিরে থাকবে নাকি? ভিতরে এসো। এসো। সবাই মিলে শুভকে জামাই আদর করতে ব্যস্ত। আমি মনমরা হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। হঠাৎ ছোট বোন আহিরা এসে জড়িয়ে ধরলো। আপু, পাগলি, তুমি খুব লাকি, এমন একটা বর পেয়েছো। আহিরা ঠিক বলছে, কত হ্যান্ডসাম জিজু, একদম হিরো। আপু, কথা বলছিস না যে? অনেক লাকি রে। হঠাৎ তমা আর সোহম বাসায় ঢুকলো। আম্মু, তোরা এখানে? আমি ডেকেছি, আজ তো আসার কথা। ভালো করেছো। না আসতে বললেই ভালো হতো না ভাইজান? কি বলছিস, চুপ কর। আয় তমা, ভিতরে। সোহম, এসো। ওরা ভেতরে চলে আসলো। সোহম গিয়ে শুভর পাশে বসলো। তমা এসে আমার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। সরি আপু। হারে পাগলি, সরি বলতে হবে না, তোর তো কোনো দোষ ছিল না, তাই না? তবু আমার জন্য তোমাকে ছোট হতে হলো। তুই না আমার ছোট বোন, সো তোর জন্য এটুকু কিছুই না। আমি চাই তোরা হ্যাপি হ। আপু। পাগলি একটা। রাত প্রায় 10:30 বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। শুভকে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। শুভ ফ্রেশ হতে গেল, আমি গিয়ে শুয়ে পড়লাম। একটু পর শুভ ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানা থেকে বালিশ আর চাদরটা নিয়ে সোফায় গেল। আমি অবাক হলাম। কি করছেন, বিছানায় শোবেন না? না। কেন? কাল যা ঘটিয়েছেন, তারপর আপনার সাথে একে বিছানায় ঘুমাতে পারবো না। কি, তাই বলে সোফায় শোবেন? আপনি গিয়ে শুয়ে পড়েন। আপনার তো সোফায় ঘুমানোর অভ্যাস নেই। ম্যানেজ করে নিব। পারবেন না, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় শুচ্ছি, কেমন? না, আপনি গিয়ে শুয়ে পড়েন, আমি পারবো বলছি তো। আপনি পারবেন না, যান গিয়ে শুয়ে পড়েন। কিন্তু আপনি? সমস্যা নেই, আপনি যান গিয়ে শুয়ে পড়েন। ওকে। শুভ গিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। বারবার নিজেকে একটা প্রশ্ন করতে লাগলাম, যখন উনি আমায় স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না, তাহলে কেন বিয়ে করলেন আমায়? এই লোকটার মাথায় কি চলছে? না, মনটা এমন অস্বস্তি কেন হচ্ছে? সোফা থেকে উঠে সোজা ছাদে এসে দোলনাতে বসে পড়লাম। কেন এমন লাগছে আমার? তবে কি আমি লোকটার মায়াজালে ফেসে গেছি? কিছুই ভালো লাগছে না। বসা থেকে উঠে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখতেই ছিটকে উঠলাম। পেছন ফিরে দেখি আম্মু। ও তুমি? তুই এখানে ঘুমাসনি? ঘুম আসছে না। তুমি ঘুমাওনি কেন? পানির জন্য নিচে আসতে দেখি তোর রুমের দরজা খোলা। উঠিয়ে দিয়ে দেখি শুভ ঘুমাচ্ছে, তুই নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। ও আচ্ছা। কি হয়েছে সোনা? আম্মু, তুমিও না? কিছু হয়নি, ছাড়ো তো। মায়ের চোখে ফাঁকি দিচ্ছিস, বল না সোনা। আম্মু, বলছি তো কিছু হয়নি, অযথা টেনশন করো না। বিরক্ত নিয়ে দোলনায় গিয়ে বসলাম। আম্মুও গিয়ে পাশে বসলো। আমার দিকে তাকাতো। আম্মুর দিকে তাকাতেই আম্মু আমার গাল দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, শুভকে ভালোবাসিস তাই না সোনা? না আম্মু, তেমন নয়। জানি আমি, তোর চোখে স্পষ্ট দেখা যাচ্ছে তুই শুভকে কতটা ভালোবেসে ফেলেছিস। আম্মুর কথা শুনে খুব শক্ত করে আম্মুকে জড়িয়ে ধরলাম। জানি না ভালোবাসি কিনা, তবে তার মায়ার জালে আটকে গেছি। ওনার চোখের দিকে তাকালে যেন পৃথিবীর সব কিছু ভুলে যায় আম্মু। ওনার মুখে একটা মায়া আছে, যেটা বারবার আমায় তার কাছে নিয়ে যায়। পাগলি মেয়ে, একদম কান্না নয়। নতুন বিয়ে হয়েছে, তার উপর হুট করে একটু সময় দে। শুভকে আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। কি করে বলবো তোমায়? কাল থেকে লোকটা অদ্ভুত বিহেভ করছে।
জানি না কেন করছে, আমার দোষটা কি? আদিবা, হ্যাঁ আম্মু। একটু সময় দে, শুভরে সব ঠিক হবে, এত ভাবিস না কেমন? আমিও চাই সব যেন ঠিক থাকে। সব ঠিক হবে। আমি আম্মুর বুকে মাথা রেখে স্বস্তিতে নিঃশ্বাস নিলাম। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি শুভ রুমে নেই। বেশ অবাক হলাম, এত সকাল সকাল কই গেল? তাড়াহুড়ো করে ওয়াশরুমে সহ বেলকনিতে খুঁজলাম, পেলাম না। দৌড়ে নিচে নামতেই আহিরার সাথে ধাক্কা খেলাম। দেখে চলতে পারিস না? তুমি তো তাড়াতাড়ি করে নামতেছিলা। শুধু তর্ক, সর। আজব তো, আপুর আবার কি হলো? নিচের থেকে শুভ আর সোহমকে টেবিলে বসে জামাই ভোজন করানো হচ্ছে। আদিবা, ওখানে দাঁড়িয়ে কেন, আয়। আমায় দেখে শুভ বলে উঠল, বিকালে অফিস থেকে ফেরার পথে এসে নিয়ে যাব, রেডি থাকবেন। সে কি আজই যাবে নাকি? আম্মু বলে দিছে আজকেই যেন ফিরে যাই। কিন্তু আম্মু আবার আসবো, মন খারাপ করো না। একটু পর শুভ চলে গেল। সারাটা দিন ব্যালকনিতে বসে কাটিয়ে দিলাম। সন্ধ্যার দিকে শুভ এসে নিয়ে চলে আসলো। রাত প্রায় 9:30 বাজে। রুমে বসে আছি, তখনই রুমে মা আসলো। বৌমা, মন খারাপ নাকি? মা, আপনি আসুন না ভেতরে। মন খারাপ নাকি? বাসায় আসার পর থেকে একটা কথাও বলনি তো, তাই। না মা, আসলে এই বাসার সবার জন্য মন খারাপ লাগছে। পাগলি মেয়ে, মন খারাপ করো না, কিছুদিন যাক, শুভকে বলবো তোমায় নিয়ে ঘুরে আসতে, কেমন? মা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। না মানে, হঠাৎ করে আমি আপনাদের বাসায় বউ হয়ে আসলাম, আপনি কি সত্যি আমায় নিজের বৌমা হিসেবে মেনে নিতে পেরেছেন? আরে বৌমা, কি বলছো এসব? দেখুন মা, আমি জানি হঠাৎ করে আপনাদের বৌমা হয়ে আসলাম। আমি এটাও জানি আমার থেকে ভালো মেয়ে আপনারা আপনার ছেলের জন্য পেতেন। কিন্তু আমার ছেলে তো তোমাকে বিয়ে করার জন্য পাগল ছিল। হঠাৎ মা, মুখে এমন কথা শোনার একদম প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে অনেক দিন আগে থেকে শুভ তোমার শ্বশুর মশাইয়ের কাছে তোমার সাথে বিয়ের প্রস্তাব পাঠানোর পেশা দিচ্ছিল, কিন্তু যখন তোমার শ্বশুর মশাই বিয়ে প্রস্তাব নিয়ে গেলেন তখনই জানতে পারলো তোমার জন্য অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তিনি পিছু টান দিল। কিন্তু নিয়তি দেখো, ঠিক তোমাদের এক করে দিল। আমি অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছি। যদি এমনটা হয় তাহলে উনি কেন এমনটা করছেন? কি হলো, মনে হচ্ছে অবাক হলে? না মানে মা। পাগলি মেয়ে, এসব বাদ দাও। নতুন সংসার একটু তো গুছিয়ে নেওয়ার জন্য সময় লাগবে, তবে টেনশন করো না, আমি আছি, আশা আছে, চেষ্টা করব তোমায় হেল্প করতে। তবে আমায় একটা কথা দিতে হবে আজ তোমায়। হ্যাঁ মা, বলুন। যাই হয়ে যাক না কেন, আমার ছেলেটাকে কখনো কষ্ট দিও না। ছেলেটা বড্ড ছেলে মানুষই। কথা দিচ্ছি মা, আপনার ছেলেকে ভালো রাখবো। লক্ষ্মী মেয়ে, দীর্ঘজীবী হও। মা আমার হাতটা ওপর হাত রেখে ভরসা দিল। জানি না কি কারণে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন, তবে আমিও আদিবা আজ নিজে নিজে প্রতিজ্ঞা করলাম আমি আপনাকে আমার ভালোবাসা দিয়ে নিজের করে নেব। সকল বাধা পেরিয়ে আপনাকে আমার মায়াজালে আটকাবো। এভাবেই কেটে গেল কিছুদিন। আজ বাসায় ছোট করে আয়োজন করা হয়েছে, আয়শাকে ছেলেপক্ষ দেখতে আসবে। বৌমা, একটু রেস্ট নাও, রহিমা আছে, সামলে নিবে। মা, আপনি কি বসেন, আর একটু হয়ে যাবে। পাগলি মেয়েটাকে আমার বোঝানোর ক্ষমতা নেই। যা বলেছো, সেই সকাল থেকেই মেয়েটা খেটে যাচ্ছে, তাও নাকি তার জন্য যে নাকি তাকে দু চোখে দেখতে পারে না। বাবা প্লিজ, আজ অন্তত এভাবে বলো না। বলতে তো চাই না, মুখে এসে যায়। পাপা, ওনারা এসে গেছে। বাইরের দিকে তাকিয়ে দেখি ছেলেপক্ষ সবাই এসে গেছে। সবাইকে বসতে দিল। রহিমা সবাইরে নাস্তা দিল। একটু পর আয়েশা একটা বেগুনি শাড়ি পরে হালকা সেজে নিচে আসলো। আমি গিয়ে আয়েশাকে নিয়ে ছেলেটার পাশে বসালাম। ছেলে পক্ষে সবার আয়েশাকে পছন্দ হলো। সবাই বিয়ের কথা নিয়ে আলোচনা করতে লাগলো। একটু পর, এটা নিশ্চয় শুভর বউ? হ্যাঁ ভাবি, আমার বৌমা। ভারী লক্ষ্মী। আমি গিয়ে আন্টিদের সালাম করতে বুকে নিয়ে গালে হাত দিয়ে দোয়া করলো। সন্ধ্যার দিকে সবাই চলে গেল। শুভ আর আমি রুমে যেতেই বাবা ডাক দিল। বিয়ের পর তো তোমাদের তেমন করে কোথাও যাওয়া হয়নি, তাই তোমাদের না জানিয়ে পরশুদিন তোমাদের জন্য 2টো টিকিট কেটেছি। আমরা চাই তোমরা দুজন আয়েশার বিয়ের আগেই হানিমুনটা শেষ করো। হানিমুন? হোয়াট? এই নাও টিকিট। পাপ্পা, আমরা কোথাও যাচ্ছি না। ওকে। শুভ, আমি বলছি, তার মানে যাবে। কিন্তু পাপ্পা। শুভ। শুভ রেগে হনহন করে ওপরে চলে গেল। নাও টিকিট 2টো।
টিকিট দুটো হাতে নিতেই মা এসে বলতে লাগলো, অনেক দিন তো হলো, এবার তো নাতিপুতের মুখ দেখবো নাকি? এবার কিন্তু ঘুরে আসার পর সুখবরটা চাই। একদম তাই, বাঁচবো আর কদিন বৌমা, এবার সুখটা চাই কিন্তু। আমি বেশ লজ্জা পেয়ে দৌড়ে উপরে চলে আসলাম। পাগলি একটাই। যা বলেছো। রুমে এসে দেখি শুভ বিছানায় মাথা নিচু করে বসে আছে। গুটি গুটি পায়ে শুভর পাশে বসতেই শুভ আমার দিকে তাকালো। পাপ্পা কাল বলবেন আমরা যাচ্ছি না হানিমুন। প্লিজ চলেন না যাই। শোনেন না, মা বলছিল। কি বলছো শুনি? মানে নাতিপুতি দেখতে চাচ্ছে। আমার কথাটা শুনে শুভ একলা পেয়ে বিছানা থেকে উঠে ফ্লোরে দাঁড়ালো। ভালো হবে না আমাদের একটা বেবি হলে? কি বলেন? বেবি না বেবি? বেবি, ছোট ছোট দুটো হাত দুটো পা, উফ কত কিউট। শোনেন না, আমরা বেবি নেব। শুভ কিছুক্ষণ পায়চারি করতে লাগলো। প্লিজ শুভ। হঠাৎ শুভ আমার গালটা চেপে ধরে হাতটা মুছড়ে ধরলো। আহ, কি করছেন? লাগছে তো? লাগছে তাই না? শুভর দিকে তাকিয়ে দেখি শরীর কাঁপছে, চোখে রক্ত জমে গেছে। ভীষণ ভয় পেলাম। শুভ প্লিজ ছাড়েন, ভুল হয়ে গেছে। ভুল তাই না? শুভ আমায় ছেড়ে দিয়ে জোরে ধাক্কা দিতেই সোজা টেবিলের ওপর হামি দিয়ে পড়লাম। শুভ গিয়ে হাতটা পেছন দিকে মুছড়ে ধরতেই কুকড়ে উঠলাম। মাথাটা তুলতেই পাশে আয়নার দিকে তাকাতেই অবাক হলাম। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। শুভর সেদিকে কোনো পাত্তাই নেই। তুই কেন বুঝিস না আমি তোকে বিন্দু মাত্র ভালোবাসি না? আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি, শুধু প্রতিশোধ। কি? শুভ আমার হাত ছেড়ে শক্ত করে গাল চেপে ধরতেই ব্যথায় কান্না করে দিলাম। শুভ ছাড়ুন, লাগছে আমার প্লিজ। শুভ জোরে ধাক্কা দিতেই ফ্লোরে বসে পড়লাম। আলতা করে ঠোঁটে হাত ছুঁয়ে দিতেই ব্যথায় কেঁদে উঠলাম। তখনই শুভ এসে আমার পাশে বসে বলতে লাগলো, মনে পড়ে 2018 সালে কলেজ লাইফে সেই তুষার কথা? শুভর মুখে তুষারের কথা শুনে অবাক হয়ে শুভর দিকে তাকালাম। তুষার? তুষার মনে পড়েছে নিশ্চয়। আর শুধু তোর জন্যই ছেলেটা হসপিটালের বেডে পড়ে আছে। আমার জন্য? তোর জন্য। আয় চল। কোথায়? হঠাৎ শুভ আমার হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। কি করছেন? ছাড়ুন। শুভ কোনো কথা শুনলো না, সোজা গাড়িতে বসিয়ে দিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলো। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছিলাম আর মনে মনে ভাবতে লাগলাম তুষারের সাথে ওনার কি সম্পর্ক, কি হয় ওনার। হঠাৎ গাড়িটা প্রাইভেট ক্লিনিকের সামনে দাঁড়ালো। শুভ গাড়ি থেকে নেমে আমার হাতটা ধরে টানতে টানতে 332 নাম্বার কেবিনে ঢুকে পড়লো। কেবিনে ঢুকে বেঁধে টাকা ছেলেটাকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠলো। ইনি তো? ও তুষার। উনি এখানে কি হয়েছে? কি হয়েছে? নাটক তাই না? শুভ আপনি বিশ্বাস করুন, আমি কিছু জানি না। জানিস না তাই না? শুভ আমার হাতটা ধরে বাইরে নিয়ে আসলো। শুভ প্লিজ বিশ্বাস করেন আমায়। বিশ্বাস? তোকে? হাউ ফানি। আজ আমার কলেজের বন্ধুটা তোর জন্য এমন অবস্থা, যখন আমার বন্ধু তোর জন্য নিজের অস্তিত্ব ভুলে গিয়ে সারাদিন তোর পিছনে পড়ে থাকতো, তার প্রতিটা অনুভূতিতে শুধু তুই ছিলি। বড্ড ভালোবেসেছিল, কিন্তু তুই এতটাই অহংকারী ছিলি যে রোজ তুষারকে ইগনোর করতি। এভাবে তুই পুরো কলেজে তুষারকে হাসির পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছিলি, যেখানে তুষারকে সবাই মাথায় তুলে রাখতো। কিন্তু তুই এটুকু করেও থামিসনি। ছেলেটা যেদিন তোকে পুরো ক্যাম্পাসের ছেলে মেয়ের সামনে প্রপোজ করেছিল, ঠিক সেদিন রাতে তুই আর তোর আব্বু মিস্টার সাইদ মিলে তুষারকে এতটাই মেরে আহত করেছিলি যে গত 2 বছর ছেলেটার কোনো সেন্স ছিল না। কিন্তু আল্লাহর অসীম দোয়ায় আজ তুষার অনেকটা ভালো। কিন্তু শুধু তুই তুষারের জীবন থেকে গত 3 বছর কেড়ে নিয়েছিস। শুভ এটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপালে হাত দিল। কি বলছেন এসব? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠিকই বলছি। সেই দিন থেকে বন্ধুকে প্রমিস করেছিলাম তোকে সহ তোর বাবাকে উচিত শিক্ষা দিব। ভেবেছিলাম বিয়ে করেই তোকে উচিত শিক্ষাটা দিব। কিন্তু তোর এত বাচ্চামোগুলো দেখে তোর উপর কেন জানি মায়া চলে এসেছিল। কিন্তু আমাদের রিসেপশনে যখন তুষারকে দেখি, তখন তোর প্রতি প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠল। শুভ, এই তোর মুখে আমার নামটা একদম নিবি না। বিশ্বাস করেন তুষার এমন অবস্থা আমি সত্যি জানতাম না। শ্যাট আপ। বিশ্বাস করেন। বিশ্বাস তোকে? শুভ হেসে হেসে হসপিটাল থেকে বাইরে চলে আসলো। আমিও পেছন পেছন আসলাম। শুভ গিয়ে গাড়িতে বসলো। 1 ঘন্টার ভিতরে বাসায় যেন তোকে দেখতে পাই। কি 1 ঘন্টা? এখান থেকে কেমনে যাব? ঠিক 1 ঘন্টা। শুভ প্লিজ শোনেন। যদি ঠিক সময়ে না পৌঁছাস, কাল তোর বাসায় দিয়ে আসবো। তারপর দেখবো তোর বাবার এত সম্মান কই যায়। মাইন্ডেড? শুভ প্লিজ প্লিজ এমনটা করবেন না। আপুর হার্টের প্রবলেম, মরে যাবে। আই ডোন্ট কেয়ার।
আমার কথাটা একটু শুনুন। কোথাও হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, প্লিজ শুভ একটু শুনুন। হঠাৎ চোখের সামনে গাড়িটা দ্রুত গতিতে ছাড়লো। তাড়াতাড়ি করে ছুটতে লাগলাম। একটু পর হাঁপিয়ে গেলাম। মাঝ রাস্তায় হাঁটুর উপর হাত রেখে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখি চারপাশ নীরব, কেউ নেই। মনের ভেতর থুকপুক করে উঠল, হে আল্লাহ রক্ষা করো আমায়। হাঁপাতে হাঁপাতে চলে আসলাম বাসায়। তাড়াতাড়ি করে রুমে ঢুকে দেখি শুভ সোফায় বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে এসে সামনে দাঁড়ালো। 14 মিনিট লেট। শুভ তাড়াতাড়ি করে দৌড়ে পানির জগটা হাতে নিয়ে পানি গ্লাসে ঢালতেই শুভ এসে গ্লাসটা হাত থেকে ফ্লোরে ছুঁড়ে মারল। শুভ, আওয়াজ নিচে। আমার খুব তৃষ্ণা পেয়েছে, প্লিজ একটু। তুই সারা রাত পানি না খেয়ে থাকবি। মরে যাব, প্লিজ একটু। একটুও না বলছি তো। প্লিজ। লেট করেছিস এই তার শাস্তি। আর শোন, কালকে সকালে পাপারে বলবি আমরা হানিমুন যাচ্ছি না। যদি না বলিস তাহলে সোজা বাপের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। না না, আমি বলবো বাবাকে, প্রমিস। একটু পানি খাই প্লিজ। একটুও না। আমায় এক কথা বলে বলে মাথা খাবি না, তাহলে কিন্তু। থাক, খাবো। শুভ গিয়ে বিছানায় শুয়ে পড়লো, সাথে সাথে লাইট অফ করে দিল। আমি গিয়ে সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। সকালে উঠে লক্ষ্মী বইয়ের মতো চা বানিয়ে সবাইকে দিলাম। বৌমা, তোমার ঠোঁটে কি হয়েছে? আমি কিছু বলতে যাব, তখনই শুভ বলে উঠলো, ওয়াশরুমে পড়ে গিয়ে মেবি কেটে গেছে। কি? কখন হলো? মেডিসিন লাগাওনি? লাগাতে হবে না মা, তেমন কিছু হয়নি। তেমন কিছু না মানে কতখানি কেটে গেছে? বললাম ওষুধ লাগিয়ে দেই, শুনলেন না। দাঁড়ান আমি ওষুধ বক্স এনে লাগিয়ে দেই। লাগবে না, থাক। চুপ করে বসেন তো। আহ, বলেছিলাম না সকালে উঠে পাপাকে হানিমুনের ব্যাপারটা বলতে? বলছি তো লাগছে, প্লিজ। গুড, বল। হয়ে গেল দেখবেন, আর ব্যথা করবে না। ভালো করছিস জোর করে লাগিয়ে দিয়ে। একদম অবুঝ মেয়ে, নিজের কষ্ট চেপে রাখে। আম্মু তুমি ভেবো না তো, এত সব ঠিক হয়ে যাবে। কি বলেন? ভাইয়া বউকে কত কেয়ার করে দেখছো আম্মু? দেখছি তো। ইস, এমন একটা বর যেন আমার কপালে জুটে। তাই? ভাবি। বাবা আপনাকে কিছু বলবো। হ্যাঁ বৌমা বলো। বাবা আমি হানিমুনে যেতে পারবো না। কেন? কোনো সমস্যা বৌমা? না মা, আসলে আমার শরীরটা তেমন ঠিক নেই। সে কি, শুভ ডক্টর দেখাওনি কেন বৌমাকে? না না বাবা, তার প্রয়োজন নেই। না, তোমায় দেখেও কেমন যেন লাগলো। শুভ সন্ধ্যায় বৌমাকে নিয়ে একবার হসপিটাল থেকে ঘুরে আসবে, কেমন? তার দরকার নেই বাবা, প্লিজ অযথা টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। বাবা হানিমুনটার ব্যাপার। আচ্ছা সমস্যা নেই, তুমি যখন যেতে চাইছো না তাহলে থাক, পরে না হয় যেও, কেমন? থ্যাঙ্কস বাবা। শুভর দিকে তাকিয়ে দেখি বেশ খুশি, আমিও একটু স্বস্তি পেলাম। একটু পর শুভ অফিসে চলে গেল। বিকেলের দিকে রেডি হয়ে বাসার গাড়ি নিয়ে সোজা চলে আসলাম ক্লিনিকে। চারপাশে খুঁজে খুঁজে 332 নাম্বার কেবিনে ঢুকে দেখি তুষার শুয়ে আছে, সাথে একটা নার্স দাঁড়িয়ে আছে। আমায় দেখে তুষার ভূত দেখার মতো চমকে উঠলো, সাথে সাথে উঠে বসলো। মন জোনাকি তুমি? আসবো ভেতরে? আরে এসো এসো। কিন্তু স্যার, শুভ স্যার বলে দিচ্ছে যেন কেউ আপনার কেবিনে না আসে। আরে ও আমার খুব আপনজন। ওকে, আমি একটু আসছি, সাবধানে থাকবেন। নার্স চলে গেল। আমি গিয়ে তুষারের পাশে বসলাম। আপনি এখন কেমন আছেন? খুব ভালো, তোমাকে দেখে তো একদম ভালো হয়ে গেছি। ও আচ্ছা। তুমি হঠাৎ এখানে কেমনে? জানতে পারলাম আপনি নাকি হসপিটালে। ও ভালো করেছো। একটা কথা বলবো? বলো। আপনার এই অবস্থার জন্য আমি রিয়েলি সরি। এ মা, তুমি কেন সরি বলছো? আমি এসব কিছু সত্যি জানতামই না, হয়তো আব্বু রাগের বসে এসব করে বসেছে, তার জন্য রিয়েলি সরি। আরে বোকা মেয়ে, সরি কেন বলছো? যা হবার হয়ে গেছে। আমার জন্য আপনার এতগুলো বছর নষ্ট হলো, চাইলেও আমি ফিরিয়ে দিতে পারবো না। এতগুলো বছর নষ্ট হয়েছে তো কি হয়েছে, আগামী দিনগুলো তো আছেই। আমি চাই আপনি সুস্থ হয়ে আবার আগের মতো হয়ে যান। ইনশাআল্লাহ। একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ বলেন। রাখার চেষ্টাটুকু করব, বাকিটা আল্লাহ ভরসা। তুষার এসে আমার হাতটা শক্ত করে ধরে বলতে লাগলো, বিয়ে করবে আমায়? তুষারের কথা শুনে হাতটা সরিয়ে দিয়ে বসা থেকে উঠে ফাঁকে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ তখনই শুভ কেবিনে ঢুকলো। আমি শুভর দিকে অসহায়ভাবে তাকালাম। হঠাৎ শুভ যা বলে বসলো, পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। তুই চাইলে বিয়ে খুব তাড়াতাড়ি হবে। শুভ তুই কখন আসছিস? এই তো নার্স কল দিয়ে বলল
একটা মেয়ে আসছে তোর সাথে দেখা করতে, কিন্তু বুঝতে পারিনি কে আসতে পারে। ভালো করেছিস, ভেতরে আয়। হুম। এই তো মঞ্জনাকিকে আমাদের বিয়ের কথা বলছিলাম। তুই এসব নিয়ে একদম টেনশন করবি না, আমি আর নদী আছি তো, সব সামলে নিব, কেমন? থ্যাঙ্কস বন্ধু। আবার থ্যাঙ্কস? ওকে ওকে, সরি। আচ্ছা তুই এখন রেস্ট নে, কেমন? আদিবা এসো। শুভ আমার হাতটা ধরে বাইরে নিয়ে আসতেই হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিলাম। আমি আপনার কোনো সম্পত্তি নই যে যখন যেভাবে খুশি চালিয়ে নেবেন। আপনার কি একটু কমন সেন্স নেই? আমি আপনার বিয়ে করা বউ। বউ ছিলেন, বাট বেশি দিন থাকবেন না। মানে? অত বুঝতে হবে না। ভেবেছিলাম এত কিছুর পর তুষার আপনাকে ঘৃণা করবে, বাট সেমভাবে ভালোবেসে আপনায়। এতে আপনার ভাগ্য ভালো, শাস্তি পাওয়া থেকে বেঁচে গেলেন। কিন্তু আপনি তুষারকে বিয়ে করবেন, এটাই শাস্তি। বাবা। শুভ আমার দিকে ভ্রু কুচকে তাকালো। যখন ইচ্ছে হবে বিয়ে করবেন, আবার যখন ইচ্ছে হবে অন্য কারো হাতে তুলে দেবেন। হবে না, আমি আপনার সম্পত্তি নই। এই শুভ আমার ওপর চট তুলতেই হঠাৎ কেউ একজন হাতটা ধরলো। নদী তুই? কি করছিস? এটা পাবলিক প্লেস। কিন্তু এই মেয়ে? শান্ত হ, আমি দেখছি। কি দেখবেন? আমি ওনার বউ, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিসের বউ? নদী তুই ওরে সামলা। শান্ত হ। আদিবা, শোনো আমার কথা। কি শুনবো, বলবেন একটু? দেখো শুভ, তোমার দুটো কারণে বিয়ে করেছে। ফার্স্ট, তোমাকে শাস্তি দেওয়ার জন্য, আর সেকেন্ড, যখন তোমার সাথে ওর বিয়ে হবে তখন তোমার সম্পূর্ণ ভার শুভর হবে। আর তখনই তুষারের সাথে তোমার বিয়ে দিবে, কারণ তোমার বাবা তুষারকে কখনোই পছন্দ করতেন না। আমি নদীর কথা শুনে পাশের সিটে বসে পড়লাম। হ্যালো, কেন এমন পরিস্থিতিতে আমায় ফেললে? সোহমের হাত থেকে রক্ষা করে তুমি আমায় কোন বিপদের দিকে ঝুঁকে দিলে? আদিবা, শুনছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুষার তোমাকে ছাড়া বাঁচবে না। আর আমি ওনাকে শুভর দিকে তাকিয়ে থেমে গেলাম। কি? নদী তুই তুষার কাছে যা, আমি কি করে একে সামলাতে হয় জানা আছে। শুভ প্লিজ। তুই চুপ থাকবি একদম। শুভ আমার হাত ধরে সোজা বাইরে এনে গাড়িতে বসে দিল। একটু পর আমাদের বাসার সামনে এনে দাঁড় করালো। আমরা এখানে কেন? আয় প্লিজ শুভ। বাসার ভেতরে ঢুকতেই আমাদের দেখে সবাই অবাক। তোমরা এখানে? শুভ কোনো সমস্যা? হ্যাঁ, আপনার মেয়েকে ফিরিয়ে দিতে আসছি। শুভর মুখে এমন কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল, বিশেষ করে আব্বুর। তাড়াতাড়ি করে শুভর হাতটা চেপে ধরে অসহায়ভাবে তাকালাম। প্লিজ। দু চোখে পানি টলমল করছে। হঠাৎ শুভ হেসে উঠল। আমি শুভর দিকে অবাক হয়ে তাকালাম। সরি, একটু মজা করলাম। আপনাদের মেয়ে আপনাদের খুব মিস করছিল, তাই চলে আসলাম। কি বলেন? হ্যাঁ আব্বু। তাই বলো। একটুর জন্য দেহ থেকে প্রাণটা বের হলো না। জিজু, এমন মজা করা ঠিক না, আব্বুর হার্টের প্রবলেম। সরি শালিকা। ওকে, এসো না ভিতরে। এসো বাবা। চলেন। সবাই মিলে আড্ডা দিতে বসলো। শুভ সবার সাথে হাসি মুখে গল্প করতে লাগলো। আমি মাথাটা দেওয়ালে ঠেকে চোখ বন্ধ করে নিতেই চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। কি করব আমি এখন? কোন দোটানায় পড়লাম। এদিকে ভালোবাসা, অন্যদিকে মাকে দেওয়া প্রমিস, এদিকে পরিবারের হাসি। কি করব আমি? তুমি বলে দাও খোদা। একটু পর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই বাবা ডাক দিল। বৌমা, কোথায় গিয়েছিলা? বাবা, আসলে আদিবাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। বাহ, খুব ভালো করেছিলি। মেয়েটার মুখটা শুকনো ছিল, একটু বাইরে গিয়ে ঘুরে আসলো, মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ মা। ভালো করেছো। রাতে রুমের ব্যালকনিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ শুভ রুমে আসলো। তো কি ডিসিশন নেওয়া হলো? নিসুপ। ও হ্যালো। ও হ্যাঁ, কি বললেন? বলছি কি ভাবলেন? হঠাৎ শুভকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। শুভ বেশ চমকে উঠল। শুভ প্লিজ, এভাবে আমায় দূরে সরিয়ে দেবেন না। আমি আপনাকে বড্ড ভালোবাসি। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। প্লিজ শুভ, আমি শুধু আপনাকে চাই। শুভ আমায় সরিয়ে দিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দিল। কি পাগলের মতো বকছিস? দুদিনে তোর আমার প্রতি ভালোবাসা জন্মে গেল? বাহ! আর এই ছেলেটা যে তোর জন্য 4-5 বছর নিজের অনেক কিছু হারালো, সেটা তোর কাছে কোনো মূল্যই নেই। আমি এটা একবারও বলিনি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি বাসি না, আমি তোকে ঘৃণা করি। আর হ্যাঁ, তোর এখন দুটো পথ খোলা। এক, তুষারকে বিয়ে করা। তুই যদি তুষারকে বিয়ে করিস, আমি সব ম্যানেজ করে নিব। বাট যদি না করিস, তাহলে তোর আব্বু আম্মুর কি হবে
তুই সেটা আন্দাজ করতেও পারছিস নিশ্চয়ই। আমি সব বুঝতে পারছি, কিন্তু শুভ, আমায় একবার বোঝার চেষ্টা করেন। সময় কম, এত কাহিনী আমি শুনবো না। তুষার সুস্থ হলে বিয়ের ব্যবস্থা করব। আর হ্যাঁ, কাল আমরা উকিলের কাছে যাব ডিভোর্স পেপার রেডি করতে। কথাটা যেন মাথায় থাকে। শুভ প্লিজ একবার শোনেন। শুভর হাত ধরে আকুতি মিনতি করে বলতে লাগলাম। শুভ আমার সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি ফ্লোরে বসে হাউমাউ করে কেঁদে কেঁদে বলতে লাগলাম, শুভ, আমি আপনাকে বড্ড ভালোবাসি, 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 ভালোবাসি। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। তার থেকে যেন আমার মৃত্যুই হয়। কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়লাম। না, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর আমার পরিবারে কিছু হোক, আমি সেটাও চাই না। তার থেকে বরং আমি নিজেই ফ্লোর থেকে উঠে চোখের পানি মুছতে মুছতে দৌড়ে আলমারি থেকে ওড়না বের করে সিলিং ফ্যানের সাথে বেঁধে নিলাম।